দক্ষিণ চব্বিশ পরগনা। প্রাকৃতিক বৈশিষ্ট্যে অনন্য, যার একটি প্রান্ত বৃহত্তর কলকাতার অংশ, অন্য প্রান্ত পশ্চিমবঙ্গের শেষ দ্বীপ জম্মু কিংবা জি প্লট। দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদী গঙ্গার মোহনা এই জেলায়। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। আর রয়েছে বিশ্বের বিস্ময় সুন্দরবন। এই এলাকা নিয়ে গড়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগ, যার অধিকাংশ এলাকা সুন্দরবন জীব পরিমণ্ডলের অন্তর্গত। নদী, নালা, খালে ভরা ও সমুদ্র সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার অরণ্য মূলত বাদাবন, বনবিবি আর দক্ষিণ রায়ের দেশ, পঞ্চানন ঠাকুরের দেশ। সুন্দরবন মানেই বাদাবন। এই বাদাবনের গুরুত্ব অসীম। ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে মূল ভূখণ্ডকে রক্ষা করে এই বাদাবন। তার শ্বাসমূল মাটিকে ধরে রাখে, ফলে ভূমিক্ষয় রোধ হয়। এই বাদাবন ও বদ্বীপ সুন্দরবন তথা দক্ষিণ চব্বিশ পরগনার বৈশিষ্ট্য। আর এই বাদাবনের অন্যতম গাছ হলো বাইন। বাইন গাছ 3 রকম: করঞ্জা বাইন, পেয়ারা বাইন, কালো বাইন। এই বাদাবনের অন্যান্য গাছগুলি হলো কাঁকড়া, গরান, গেওয়া, গর্জন, হেতাল, কেওড়া ইত্যাদি। সুন্দরবনের আরও 2টি উল্লেখযোগ্য গাছ হলো সুন্দরী ও গোলপাতা। মোট 80 রকম বাদাবনের গাছ ও 9 রকম লতার জঙ্গল এই সুন্দরবন। মানুষের অসচেতনতা ও বেপরোয়া মনোভাবের কারণে এই বাদাবন নষ্ট হচ্ছে। ঘোড়ামারা, সাগরদ্বীপ, জি প্লট সহ সুন্দরবনের অন্যান্য দ্বীপে যে ভয়াবহ ভাঙন ধরেছে তার অন্যতম কারণ হল বাদাবনের অবলুপ্তি। নদী ও সমুদ্রের জল সরাসরি ভূখণ্ডে ধাক্কা মারায় ভাঙন ধরছে, ফলে এই বাদাবন রক্ষা ও তার প্রসারে তৎপর বন বিভাগ। সচেতনতা তৈরির পাশাপাশি নানা প্রকল্পের আওতায় দক্ষিণ চব্বিশ পরগনার দ্বীপগুলিতে লাগানো হচ্ছে বাদাবন। গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে এই কাজ করছে বন বিভাগ। তাদের দিয়েই তৈরি হচ্ছে গাছের চারা। প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়ের পরে বাদাবনের উপযোগিতা নতুন করে অনুভূত হয়। ঘূর্ণিঝড় আমফানের পরেও বাদাবন লাগানোয় আরও জোর দেওয়া হয়েছে। আমফান ঘূর্ণিঝড়ের ব্যাপক ধ্বংসলীলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় 5 কোটি ম্যানগ্রোভ লাগানো হয় সুন্দরবনে। এই গাছ লাগানোর দায়িত্বে ছিল দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগ। গাছ লাগানো হয়েছে বনভূমি ও গ্রামের জমিতে। এই গাছ লাগানো হয় মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার সুনিশ্চিতকরণ কর্মসূচি অর্থাৎ 100 দিনের কাজের প্রকল্পে। ফলে বন সৃজনের পাশাপাশি অতিমারির কারণে কর্মহীন মানুষের হাতে টাকা এসেছে। কদিন আগে আমফান হয়েছে, এরকম বড় বড় ঝড় আসে যেটা নদী বাঁধের ভীষণ ক্ষতি করে। দেখবেন আপনারা যে নদী বাঁধ ভেঙে ভেতরে জল ঢুকে চাষের জমি নষ্ট করে ফেলছে, প্রচুর বাড়িঘর নষ্ট করে। এখানকার লোক খুব গরিব লোক। এদের প্রতি বছরই এরকম ক্ষতির সম্মুখীন হতে হয়, যার জন্য আমরা বন দপ্তরের পক্ষ থেকে প্রতি বছর আমরা ম্যানগ্রোভের চারা লাগাই। যখন ডিপ্রেশন হয়, বড় বড় ঢেউ হয়, সেই ঢেউগুলো সরাসরি যখন পাড়ে ধাক্কা মারে একদম ভেঙে বেরিয়ে যায়। কিন্তু এই গাছগুলো লাগাবার ফলে হয় কি, এই সরাসরি জলের যে ভেলোসিটিটা ওটা ব্যাহত হয় এই গাছের আঘাত করে।
তাছাড়া এর বায়োডাইভার্সিটিটা অনেক ডেভেলপ করে। বিভিন্ন রকম ছোটো ছোটো পোকা মাকড় প্রচুর পরিমাণে আমাদের এই বাঁধা বনে পাওয়া যায়, সেগুলো তাদেরও অস্তিত্বটা বজায় থাকে। প্রচুর পরিমাণে পাখির আবাসও তৈরি হয় এখানে। আমাদের এলাকারবাসী লকডাউনের বাজারে আমাদের কাজকর্ম কিছুই নেই। 100 দিনের কাজ পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। গাছ লাগানোর ব্যাপারে গাছ লাগানো হয়েছে, মাটি আটকিয়ে থাকবে, মজবুত থাকবে এবং আমাদের উপকারকৃত হবে। গাছ বড় হলে আমাদের উপকৃত হবে। আমাদের এলাকারবাসী সবাই লোক ভালো থাকবে। নদী ধারে গাছ লাগানো হয়েছে, জঙ্গল হয়েছে, দেশের বসবাসটা ভালো থাকবে, মাটি ভালো থাকবে, আমরা সুন্দরভাবে ঘরদোর করতে পারবো। আমাদের উপকার হচ্ছে আমরা কাজ করেছি আর হচ্ছে টাকা পয়সা পাচ্ছি, আমরা সেই টাকায় আমাদের সংসার চলছে, আমাদের সুবিধা অসুবিধা সবই টাকার মধ্যে মুখে করছি। তারপরে আর হচ্ছে এই গাছগুলো বড় হলে আমাদের বাঁধ রক্ষা করবে, ভাঙন থেকে রক্ষা করবে। এই কাজে মেয়েদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ফলে নারী সশক্তিকরণ ঘটেছে। হ্যাঁ, মেয়েদের হাতে একটা পয়সাও আসছে এদিক থেকে। তারপরে ওরা সংসার চালায়, এই কাজ করে ওদের সংসার চালায়। ওদের স্বামীরা প্রায় দিনই ওরা নৌকোতে কাজ নৌকো চালায়, তার মধ্যে ওরা বাড়ির সংসারে কাজকর্ম সেরে এখানে একটা এক্সট্রা ইনকাম করছে। এটা ওদের সংসারের পক্ষে খুব উপকারে লাগছে। ছেলে মেয়েদের জিনিসপত্র কেনার কাছ থেকে ছেলে মেয়েদের খাবার কেনাটা, মেয়েদের হাতে পয়সাটা থাকলে এরা ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে চলতে ভালো পারে। এটাই হচ্ছে ওদের সব থেকে বড় উপকার। দক্ষিণ 24 পরগনার বাদা বনে বন্য প্রাণীর বৈচিত্র্য নজর কাড়া। কথায় বলে সুন্দরবন মানে জলে কুমির, ডাঙায় বাঘ। এই দুটি প্রাণী ছাড়াও ছোট বড় নানা প্রাণী আছে। আছে অজস্র পাখি। বাঘ ও কুমির সহ 39 রকম বন্য প্রাণী আছে এখানে। গত 5 বছরে 24টি বাঘকে ঘুরে বেড়াতে দেখা গেছে। আর আছে 53 রকম পাখি। অতীতের মতো 2021 সালেও বাঘ গণনার কাজ হয়েছে। বাঘ গণনার জন্য এখানে ক্যামেরা লাগানো হচ্ছে। এই ক্যামেরা কেন সিলেকশন করা হচ্ছে জানেন তো? ওই সাইডটা ক্যামেরা দেবো, ওই সাইডটা দেবো। বাঘের টেল এই রাস্তাতে রোড থেকে বাঘ যাবে, এইটা থেকে যাবে টেল, কারণ আমরা বাঘের এই সাইডটা প্রয়োজন। খাসির মাংস ও ডিম পচিয়ে দেওয়া হচ্ছে। তার তীব্র গন্ধে বাঘ এলে ছবি উঠবে এই ক্যামেরায়।
হাত নাড়াবো আলো জ্বলবে, মানে ক্যামেরাটাও ওকে আছে। এইবার এটাকে আমরা আর্মিংয়ে গিয়ে এইখানে দেখুন গণনা শুরু হচ্ছে, এই দেখুন আসুন, এই দেখুন এখানে গণনা শুরু হচ্ছে, 30 সেকেন্ডের গণনা শুরু হয়ে গেছে। এই 28, 27, 26, 25, 24, 23 এরকম কোনো গণনা শুরু হয়ে যাচ্ছে। যেই ইয়ে হবে সঙ্গে সঙ্গে দেখুন একটা ছবি উঠবে, একটুখানি দেখুন কাউন্টডাউনের পরে দেখুন একটা ছবি উঠবে। পরে সেই ছবি দেখে বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা করে বাঘ চিহ্নিত করা হবে। এভাবেই বোঝা যাবে বাঘের সংখ্যা কত। অরণ্য রক্ষার পাশাপাশি এইসব বন্য প্রাণী সংরক্ষণেও সক্রিয় দক্ষিণ 24 পরগনার বন বিভাগ। অবিরত অতন্দ্র পাহারা দিচ্ছেন বনরক্ষী সহ বনকর্মীরা। এবার কিন্তু নৌকা ধরবো, টেনে নিয়ে চলে যাবে, কিন্তু বলবো না তোমাদের ভাই পরিষ্কার কথা। তুমি জঙ্গলে গেছো কেন? আগে সেটা বলো তো, তুমি জঙ্গলে কেন গেছো? কেন গেছো? স্যার ভুল হয়ে গেছে, তারপর করে কিনা আমরা চেষ্টা করছি তাদেরকে আরও কি করে আধুনিক হচ্ছে যে ড্রেস বা হচ্ছে অ্যান্টি কমব্যাট যে ড্রেসগুলো রয়েছে, আগামী দিনে আমাদের পরিকল্পনা এটা আছে যে যখন আমাদের দেখা যাচ্ছে বাঘ স্ট্রে করেছে, কর্মীরা যাচ্ছেন হচ্ছে বাঘ ওখান থেকে হচ্ছে লোকালিটি থেকে বাঘকে আনতে, সেখানে দেখা যাচ্ছে বাই চান্স অ্যাক্সিডেন্টালি কোনো অ্যাটাক হচ্ছে, কিন্তু তার জন্য আমাদের যেটা আছে যেটা অ্যান্টি কমব্যাট হচ্ছে ভেস্ট বা কিছু সেই জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অভাব আছে। তো আগামী দিনে আমরা এটা চেষ্টা করব যে আমাদের স্টাফদেরকে আরও ওয়েল ইকুইপ করা ইন টার্মস অফ ওয়েপন্স, ইন টার্মস অফ গিয়ার্স, প্রোটেক্টিভ গিয়ার্স, এই সমস্ত জিনিসগুলো দিয়ে যাতে তারা আরও মোটিভেটেড হয়। এছাড়া কিছু কিছু টেকনোলজি আমরা অবশ্যই ইউজ করছি, যেরকম কমিউনিকেশনের জন্য আমাদের আরটি নেটওয়ার্ক আছে, রেডিও ট্রান্সমিটার যেটা রয়েছে, ওয়াকি টকিজ অ্যান্ড আমাদের টাওয়ার্স রয়েছে, সেখান থেকে জঙ্গলের মধ্যে যেখানে মোবাইল বা কিছু চলে না সেই জায়গা থেকে আমরা ওয়াকি টকির মাধ্যমে আরটির মাধ্যমে যোগাযোগ করি। ড্রোনও আমরা ইউজ করি, কিন্তু যে ডেন্স ফরেস্ট যেখানে আছে সেখানে ড্রোন অতটা উপযোগী হয় না, যেখানে একটু স্পার্স বা স্কার্স ফরেস্ট আছে সেই সমস্ত জায়গায় নজরদারির ক্ষেত্রে আমরা ড্রোন ইউজ করি। এছাড়া যেটা আছে মোবাইল তো আছেই, মূলত আমরা যেটা করি কমিউনিকেশন এবং ইন্টারাকশন, এটার উপরে জোর বেশি দিই। তো তার যা যা মিনস আছে, ইভেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলেছি যেটাতে আমাদের নিজস্ব স্টাফেরা এবং আমাদের ফরেস্টের যে কর্মচারী তারা আছেন। এছাড়া আরেকটা আমরা মিডিয়া গ্রুপ হোয়াটসঅ্যাপে খুলেছি যাতে সঠিক মেসেজটা সঠিক সময় পার্কুলেট করে। অনেক সময় দেখা যায় যে একটা খবর একরকম, ঘটনা একরকম, সেটাকে আরেক রকম করে সেটাকে বিকৃত হয়ে যায়, মানে একজনের থেকে আরেকজন, তার থেকে আরেকজন, এরকম করে আসল ঘটনাটা দেখা যায় যে অন্যদিকে টার্ন নিয়ে নেয়। তো সেটা যাতে না হয় সেটা রিডিউস করার জন্য আমরা মিডিয়ারও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। নাইট ভিশন বাইনোকুলার্স আমরা একটা মানে আপাতত প্রকিওর করেছি, যেটা দিয়ে আমরা রাত্রেবেলা যে নাইট সার্ভিলেন্স সেটা যাতে আরও ভালোভাবে করতে পারি, ভবিষ্যতে আরও বেশি প্রত্যেকটা রেঞ্জে যাতে আমরা দিতে পারি সেটা আমাদের পরিকল্পনায় রয়েছে। এছাড়া আরও যা যা টেকনোলজি এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস হবে তার সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু আমরাও আমাদের নিজেদেরকে সেইভাবে ইকুইপ করব। এছাড়াও কুইক রেসপন্স টিম, ক্রাইম ডিটেকশন টিমের মাধ্যমে বন ও বন্যপ্রাণী সংহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়। নেওয়া হচ্ছে প্রশিক্ষিত কুকুরের সাহায্য।
সুন্দরবনের নদী ও সমুদ্রে অনিয়ন্ত্রিত মাছ ধরা রুখতেও ব্যবস্থা নেওয়া হয়। জঙ্গল থেকে বাঘ বেরিয়ে জনবসতির দ্বীপে ঢুকে পড়া আটকাতে নাইলনের জাল দিয়ে ঘেরা হয়েছে জঙ্গল। এখানে নদীতে যে সমস্ত বন্য পশু বাঘ হরিণ পার হয়ে এলে, গ্রামে পার হয়ে এলে এই নেট আমরা আমাদের জেপিএমসি থেকে নিয়ে গিয়ে ঘিরে যাতে বন্য পশু তার নিজস্ব জায়গায় ফিরে যায় তার জন্য আমরা নেটটা এখানে রেখেছি। দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের অধীনে রয়েছে একাধিক অভয়ারণ্য। তার অন্যতম লথিয়ান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যা সাপের জন্য বিখ্যাত। লথিয়ান ছাড়াও রয়েছে ওয়েস্ট সুন্দরবন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। অভয়ারণ্যের কলস দ্বীপে বাঘ বসবাসের ঘনত্ব গোটা সুন্দরবনের মধ্যে সর্বাধিক। মাতলার বুকে হ্যালিডে দ্বীপও একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সমুদ্র ও নদী দিয়ে ঘেরা হ্যালিডে দ্বীপ বিখ্যাত তার লাল কাঁকড়া, সন্ন্যাসী কাঁকড়া, অজস্র পাখি ও অন্য বন্য প্রাণীর জন্য। রাজ্যে যেসব পর্যটন কেন্দ্রের নাম জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিখ্যাত, তার অনেকগুলি দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের আওতাধীন এলাকায়, যার অন্যতম সাগরদ্বীপ। গঙ্গাসাগর মেলা আজ আন্তর্জাতিক মেলা। তাছাড়া রয়েছে সুন্দরবন। ব্যাঘ্র প্রকল্পের অধীন এলাকার বাইরে সুন্দরবনের যে বিস্তৃতি, তা দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের অধীন। যেমন মইপিঠ, বকখালি, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, জিপ্লটের বুড়ো বুড়ির তট, কলস দ্বীপ, ধনচি দ্বীপ, বনি ক্যাম্প ইত্যাদি। এখানকার নদী, সমুদ্র, খাঁড়ি, খালের যে প্রাকৃতিক সৌন্দর্য ও বন্য জীবন, তা দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। সেখানে পর্যটনকে পরিবেশ বান্ধব করে তোলার ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের উদ্যোগ উল্লেখযোগ্য। ভগবতপুর রেঞ্জে রয়েছে একটি কুমির প্রকল্প। সেখানে কুমিরের ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয়। এই বাচ্চাগুলিকে বড় করে নদীতে ছেড়ে দেওয়া হয়। এখানে একটা টেকনিক্যালিটিসটা খুব সুন্দরভাবে আমাদের ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্টটা ডিজাইন করা হয়েছে, যেখানে বিভিন্ন রকম ক্রিক্স এবং খাল আমরা আগে থেকে খনন করে রাখা আছে, যেখান থেকে আমাদের নদীর জলটা ক্রিক্সের মাধ্যমে আমাদের ভেতরে হ্যাচলিংসের ভেতরে যে ব্রিডিং স্কুলগুলো আছে সেখান পর্যন্ত যায় এবং সেখানেও জোয়ার ভাটার জলের আপ ডাউনটা হয়। অর্থাৎ তাদের প্রাকৃতিক মনোনয়ন যেটা ছিল আগে, সেটা কিন্তু ওর ব্রিডিং স্কুলের ভেতরেও হয়। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে প্রিমিসিসটা আছে তার চারিদিকে দেখবেন ক্যানেল কাটা আছে। সেই ক্যানেলের মধ্যেও এই নদীর কুমির এসে থাকে এবং তারা বিভিন্ন জায়গায় ডিম পাড়ে এবং নদীর চরেও ডিম পাড়ে। তো সেই ডিমগুলো আমরা কালেক্ট করি এবং সেটাকে একটা টেম্পারেচার কন্ট্রোলের মাধ্যমে হ্যাচলিংস তৈরি করে এবং তাদের খাইয়ে এবং সঠিক মাত্রায় খাবার এবং ওষুধ এবং যতটা সম্ভব খুব যত্ন সহকারে প্রতিপালন করার মাধ্যমে তাদের ওয়াইল্ডনেসটা সেইভাবে আমরা আস্তে আস্তে একটার পর একটা শিফট করি এবং ব্রিডিং পুলে রাখা হয়, যাতে সেই তাদের ওয়াইল্ডনেস যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা মেনটেন হয়। সেটা আমরা পুরোপুরি দেখি। মাতলা রেঞ্জের ঝড়খালিতে রয়েছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক। উদ্ধার করে আনা বন্য জীবকে এখানে রেখে চিকিৎসা করে ফের বনে ছেড়ে দেওয়া হয়। যেসব জীব অশক্ত হয়ে পড়ে তাদের এখানেই রাখা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগে রয়েছে একটি পক্ষী অভয়ারণ্য। কলকাতার উপকণ্ঠে এই অভয়ারণ্যের নাম চিন্তামণিকর পাখিরালয় বা
চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। বকখালির ইকো পার্কটিও দক্ষিণ ২৪ পরগনার জঙ্গল সম্পর্কে ধারণা গড়তে সাহায্য করে। কোনো সংরক্ষণই স্থানীয় মানুষদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ ছাড়া সফল হয় না। এই ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করাকে গুরুত্ব দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগ। এই এলাকার নদীর জল নোনা, মাটি নোনা, এমনকি ভূগর্ভস্থ জলও লবণাক্ত। তাই কৃষি খুব উন্নত নয়। নানা সরকারি প্রয়াসে ও অত্যাধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে কৃষির উন্নতির নিরন্তর প্রয়াস চললেও প্রাকৃতিক বিপর্যয়ে তা বিপন্ন হয়। তাই সুন্দরবন এলাকার বহু মানুষের জীবিকা জল ও জঙ্গলের উপর নির্ভরশীল। মাছ ও কাঁকড়া ধরা, কাঠ ও পাতা সংগ্রহ, মধু সংগ্রহ ইত্যাদির মাধ্যমে রোজগার করে তারা। এই সব কাজ করতে গিয়ে বাঘ, কুমির, সাপ ও কামটের আক্রমণে প্রাণ হারান তারা। সঙ্গে প্রাকৃতিক সম্পদও নষ্ট হয়। সুন্দরবনের বহু মানুষের জীবিকা এই কাঁকড়ার উপর নির্ভরশীল। আপনারা যে সুন্দরবনে এইসব নদীতে কাঁকড়া ধরেন, কি কি ধরনের বিপদের মুখোমুখি হন? তখন আমরা ধরো কাজ করছি, কাজ করতে করতে ধরো একটা নদীতে ঢুকে মানে একটা খালের ভিতর ঢুকে গেলাম। খালে ঢুকে গিয়ে আমরা দোন ফেলতে ফেলতে যাচ্ছি, হঠাৎ দেখলাম আমরা সামনের থেকে পার হয়ে চলে যাচ্ছি বড় মানে বাঘ। তার মুখোমুখি আমাদের হতে হয়, ভয়ে আমাদের আবার পিছিয়ে আসতে হয়। পিছিয়ে এসে সে যখন চলে যায় তারপরে গিয়ে আমরা আবার সেখান থেকে কাজ করে আবার বেরিয়ে আসি। সেই সব মানুষকে এই ঝুঁকিপূর্ণ পেশা থেকে সরিয়ে এনে বিকল্প রোজগারের পথ দেখাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগ। মৌমাছি পালনের প্রশিক্ষণ ও উপকরণ দেওয়া হয়েছে। তাদের বনফুল নামের মধু এখন বৃহত্তর বাজারে বিক্রি হচ্ছে। এই মধু সম্পূর্ণ বাদাবনের ফুলের মধু। গত বছর উৎপাদিত মধুর পরিমাণ ছিল ৩৯ টন। এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে এই মধু। আমাদের এলাকায় মানে কিছু কিছু মানে আমরা যারা রয়েছি, আমাদের স্বামীরা বলুন, আমরা তো মহিলা, আমাদের দ্বারা যাওয়া সম্ভব হতো না। আমাদের স্বামীরা ওই জঙ্গলে যেত, জঙ্গলে যে চা গাছে কোথায় খুঁজতো, খুঁজে চাক কেটে নিয়ে ওইভাবে মধুটাকে সংগ্রহ করত। এখানে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বাঘের সম্মুখীন হতে হতো, কিংবা ঝড় বৃষ্টির মধ্যেও পড়তে হতো, কিংবা যাতায়াতেরও সমস্যা হতো। অনেক সময় যাচ্ছে হয়তো নৌকার মধ্যে ঝড় উঠছে, কি জঙ্গলে আছে ঝড় উঠছে, এইভাবে বিপদের সম্মুখীন হতে হতো। এখন আমাদের কোঅপারেটিভ যে সমিতি চলছে, এখানে আমরা গ্রুপ করেছি। গ্রুপের মাধ্যমে এখান থেকে স্যারেরা আমাদের সহযোগিতা করেছে। উত্তর ২৪ পরগনাতে ওখানে গিয়ে ফ্রেম তৈরি করা বলুন, বা ওখান থেকে শিখে এসে ফ্রেম নিয়ে জঙ্গলে গিয়ে সেখানে কোথায় থাকবে, মানে ওই যে বনি ক্যাম্প যে এরিয়াটা আছে, ঘেরা আছে, তার মধ্যে কিভাবে বক্স বসাবেন, কিভাবে মধু সংগ্রহ করবেন, সব কিছু ওখান থেকে শিখে স্যারেরাও সহযোগিতা করেছেন। ওখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে এখানে এই স্যারেদের সহযোগিতা এই সব কিছু সম্ভব হয়েছে। ডিপ ফরেস্টের মধ্যে যেসব হচ্ছে ডিপার্টমেন্টের ক্যাম্পগুলো রয়েছে সিকিউরিটি এলাকার মধ্যে, সিকিউরিটির মাধ্যমে সেখানে হচ্ছে বাক্স বসিয়ে মধু কালেকশন শুরু হয়, যাতে হচ্ছে কেউ হচ্ছে এই বাঘের অ্যাটাকে হচ্ছে মারা না যায়, বা প্রাকৃতিক বিপর্যয়ে কিংবা হচ্ছে কুমিরের অ্যাটাকে হচ্ছে মারা না যায়। আগস্ট থেকে হচ্ছে মার্কেটিং স্টার্টিং করেছিলাম। এই ২ মাসে একটু হচ্ছে স্থিতিশীল পরিস্থিতিতে আমরা আসতে পেরেছি, ব্যাংকের কিছুটা আমরা লোনও শোধ করতে পেরেছি। আশা করছি বর্তমান দিনে হচ্ছে আমরা এটা একটা ভালো জায়গায় স্ট্যান্ড করব। অনলাইন আমাজনে বিক্রি হচ্ছে, আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট রয়েছে sundarban.jffc.org বলে, ওখানেও হচ্ছে অর্ডার করা যাচ্ছে। এইভাবে হচ্ছে আমরা মার্কেটিং ধীরে ধীরে হচ্ছে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নানা ধরনের গয়না তৈরি করছেন।
এছাড়া জৈব পদ্ধতিতে চাষ, মাছ ও কাঁকড়া চাষ, হাঁস মুরগি পালন, মৌচাকের মোম দিয়ে বাতি, কাগজের থালা তৈরি, নার্সারি ইত্যাদি করে রোজগারের মুখ দেখছে মানুষ। এইসব জিনিস উৎপাদন ও বিপণনের জন্য ১৭০টি স্বনির্ভর গোষ্ঠী ও ৪টি সমবায় সমিতি গঠিত হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে এই ট্রেনিংটা করানো হয়েছে এবং বাইরে থেকে ট্রেনাররা এসে আমাদের ট্রেনিং করিয়ে আমরা যে জুয়েলারিগুলো বানিয়েছি সেইগুলো আমাদের বাইরে বিক্রি করে আমাদের সেখান থেকে কিছু টাকা পয়সা দেবে, যাতে আমরা স্বনির্ভর হতে পারি, আমাদের স্বামীদের হাতে কিছু হেল্প করতে পারি। যেমন আমাদের ঝড়খালিটা প্রচণ্ড গরিব এলাকা, আমাদের নদীতে মাছ কাঁকড়া ধরে খেতে হয়, সেখানে দেখা যায় অনেক দুর্যোগের ভেতর দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়। আমরা যে আমাদের স্বামীদেরকে বলবো যে নদীতে যাবে না, আমরা তো কিছুই করি না, কিসের ভরসায় করব। অনেক সময় এমন ক্ষেত্রে হয় যে আমাদের জন্য কিছু জোগাড় করতে গিয়ে তারাই, অনেক বাড়ি পুরুষরা আর ফেরেন না। তাই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে যে কাজটা শেখাচ্ছে, আমরা চাই যে এই কাজটা করে আমরা স্বনির্ভর হয়ে আমাদের স্বামীদের হাতে কিছু তুলে দিয়ে অন্তত আমরা যাতে সচ্ছলভাবে থাকতে পারি। আমরা এই সুযোগটা করে দেওয়ার জন্য বন বিভাগকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগে যেমন মানুষ সুন্দরবনে যেত জঙ্গল থেকে মধু আনার জন্য, তো আমরা কি করেছি, 7টা ফ্যামিলি, 7টা পরিবারকে বি কিপিং অ্যাপিয়ারি বক্সের মাধ্যমে করে গতবার সুন্দরবন থেকে 39 টন মধু পাওয়া গেছে। এবছরে কি হচ্ছে, আরও প্রচুর মানুষ আগ্রহ প্রকাশ করছে। এখানে ঝড়খালিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই এলাকা থেকে অন্তত আরও 4টে গ্রুপ তৈরি হবে। এটা যেমন একটা দিক গেল। এবং বি ওয়াক্স যেটা রয়েছে, বাই প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, সেখান থেকে আমরা বি ওয়াক্স বায়ো ক্যান্ডেল ফার্স্ট টাইম আমরা তৈরি করতে যাচ্ছি। আগামী দিনে আমরা এটা তৈরি করব এবং ওমেন যে এফএমসি এসএসজি যারা রয়েছেন তারাই এটা করবেন মূলত। এছাড়াও আমরা ওমেন এসএসজি, ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে মেইনলি কাজ করছি এখন। যেমন হচ্ছে উষা টেইলারিং ট্রেনিং দেওয়া হয়েছে, অর্গানিক ফার্মিংয়ের ট্রেনিং দেওয়া হয়েছে, আপনার কিচেন গার্ডেনের ট্রেনিং দেওয়া হয়েছে, আমরা মাশরুম কাল্টিভেশনের ট্রেনিং দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা বন বিভাগের এলাকায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণে তৈরি হয়েছে ৩৯টি বন সুরক্ষা সমিতি বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। আমাদের দুটো কাজ আছে এখানে। সেই দুটো কাজের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে টাইগার স্ট্রেইং হলে পরে বাঘ উঠলে যে এফএমসি আমাদেরকে বেশি সাপোর্ট দেয়, মানে ফর দ্য প্রোটেকশন অফ টাইগার এবং কনজারভেশন অফ টাইগার, বা আমাদের পাবলিকের সুস্থ সুন্দরভাবে বাঘটাকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায়, যে যারা সাহায্য করে তারাই আমাদের এই জেএফএমসির মেম্বার। এই জেএফএমসির মেম্বার যারা আছে তারা এই সময় আমাদেরকে অনেকাংশেই হেল্প করে, এটাই তাদের কাজ। বাকি এরকম অনেক জায়গা আছে যেটা প্রোটেকশনের জন্য, জঙ্গল প্রোটেকশনের জন্য কাজ করে, বিভিন্ন সময়ে আমাদের জঙ্গল প্রোটেকশনে সাহায্য করে স্টাফদের। বন বিভাগ ও জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিগুলির সহায়তায় গ্রাম উন্নয়নের নানা ধরনের কাজ হয়েছে, যেমন ইটের রাস্তা, কমিউনিটি হল, বন্যার সময় আশ্রয় কেন্দ্র, জেটি ঘাট, সৌর আলো, গভীর নলকূপ, সেচ নালা, মিষ্টি জলের পুকুর, পরিশ্রুত জলের ব্যবস্থা ইত্যাদি। আমাদের 2 কিলোমিটার 1 কিলোমিটার করে বিভিন্ন এরিয়াতে ইরিগেশন ক্যানেল করা আছে। সেই ইরিগেশন ক্যানেলগুলোকে আমরা মাল্টি ডাইভার্সিটি অ্যাক্টিভিটির জন্য ইউজ করব। যেমন ধরুন ডাকিয়ারি হলো, পিসি কালচার হলো, প্রন কালচার হলো, ক্র্যাব কালচার হলো, এগুলো সব অলরেডি ট্রেনিংও হয়ে গেছে। ইতিমধ্যে কিছুদিনের মধ্যে আমরা কাজও শুরু করব। মাতলা রেঞ্জের ঝড়খালি এলাকায় পর্যটকদের জন্য তৈরি হয়েছে প্রায় 60টি হোমস্টে। ফরেস্ট থেকে আমাদের যে সাহায্য করেছে তা দিয়ে আমাদের হোমস্টেগুলোকে আমরা ডেভেলপ করতে পেরেছি। আমি আমার হোমস্টে কথা বলি, আমার হোমস্টেকে আমি প্রায় 1,30,000 টাকা দিয়ে টালি বসিয়েছি, বাথরুম সহ মেঝেতে। ওনারা আমাকে 50,000 টাকা সাহায্য করেছেন। আর সাথে সাথে আমি বাগিটা আমার পরিশ্রম টাকা দিয়ে ওটা তৈরি করেছি। বাদাবনের গাছপালার নার্সারি তৈরিতেও গ্রামের মানুষকে সামিল করায় রোজগারের মুখ দেখছেন তারা। বিগত দিনে মানুষ সকলেই জঙ্গলের উপর নির্ভরশীল ছিল। বর্তমান সময়ে
ফরেস্টের সহযোগিতায় শুধুমাত্র হোমস্টে নয়, বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে ঝড়খালি অঞ্চলের বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজে লিপ্ত করা সম্ভব হয়েছে, যার জন্য আমাদের সুন্দরবনকে বিভিন্নভাবে সেভ করা সম্ভব হচ্ছে। ইকো ফ্রেন্ডলি কাপ প্লেট, এটা জানেন আপনারা, টুরিস্ট স্পট আছে, প্রচুর মানুষ আসে প্রতিনিয়ত। আমরা প্লাস্টিক ফ্রি জোন অলরেডি শুরু করেছি। এজেন্ডা আমাদের আছে যে 2021-এর মধ্যে টোটালটা আমরা প্লাস্টিক ফ্রি জোন করব। সেই জন্য আমরা গ্রামের ওমেন এসএসজিদের নিয়ে আমরা কাপ এই প্লাস্টিকের বিকল্প হিসাবে তৈরি করছি বায়োডিগ্রেডেবল কাপ প্লেট অ্যান্ড হচ্ছে আদার্স যে ব্যাগ দরকার হয় সেটা। দক্ষিণ 24 পরগনার প্রতিটি জনবসতির দ্বীপে আছে আদিবাসী পাড়া। মেদিনীপুর, ওড়িশা ও ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চল থেকে জীবিকার সন্ধানে এসেছিলেন এই আদিবাসীরা। এই জনজাতির মধ্যে আছে সাঁওতাল, লোধা সবর, উড়াও ইত্যাদিরা, আছেন মাহাতোরাও। বিপুল জলরাশির সঙ্গে যাদের কোনো দূরের সম্পর্কও ছিল না, আজ তারা এই সুন্দরবন অঞ্চলের জল, জঙ্গল, জমির অংশ। প্রাকৃতিক বিপর্যয়ে দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায় আকছার ঘটে থাকে। আয়লা থেকে আমফান, প্রতিটি ঘূর্ণিঝড়ের পরে বিপর্যস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে সাহায্য করে বন বিভাগ। আমফানের পরে সেই কাজ হয়েছে বেশি মাত্রায়। দক্ষিণ 24 পরগনা বন বিভাগের আরেকটি বড় সাফল্য জম্বুদ্বীপ উদ্ধার। একসময় জম্বুদ্বীপ মৎস্যজীবীদের উপনিবেশে পরিণত হয়েছিল, যার ফলে নষ্ট হচ্ছিল জঙ্গল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ। সেই দ্বীপ থেকে অবাঞ্ছিত বসতি ও ব্যবসায়িক কার্যকলাপ হটিয়ে দ্বীপটিকে উদ্ধার করে বন বিভাগ। তারপরে তাকে পূর্ব চেহারায় ফিরিয়ে দেওয়া হয়। এখন জম্বুদ্বীপ জঙ্গলে ঢাকা। এখন পাখি সহ নানা ধরনের বন্যজীবীর বিচরণ। বাদাবন, নদী, সমুদ্র, বন্যজীবন ও স্থানীয় মানুষ সবকিছুর প্রতি দায়বদ্ধ দক্ষিণ 24 পরগনা বন বিভাগ। সেই দায়িত্ব তারা পালন করে চলেছে। না, তার জন্য আত্মসন্তুষ্টিতে ভুগছে না তারা। দিন দিন নিজেদের কাজকর্ম আরও নিখুঁত করে তুলছে। বন ও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকেও জনমুখী হয়ে উঠছে। ছাড়ি ছাড়তে চাহে না মনে সুন্দরবন।